একজন মহান মারাঠা যোদ্ধা, যিনি তার তরোয়ালের ধার দিয়ে দিল্লির সিংহাসনকে কাঁপিয়ে দিয়েছিলেন এবং মুঘল বাদশাহকে নৌকা নিয়ে যমুনা নদীকে পাল্লে যেতে বাধ্য করেছিলেন। এই গল্প সেই মারাঠা বীরের, যিনি শুধু মুঘলদের নয়, নিজাম, নবাব, পর্তুগিজ এবং সমস্ত শক্তিশালী শাসকদের ধূলিসাৎ করে দিয়েছিলেন। এই গল্প শুধু যুদ্ধের নয়, এটি সাহস, কৌশল, কূটনীতি এবং মারাঠা ঐক্যের। এই গল্প পেশোয়া বাজিরাও প্রথমের, যিনি তার জীবনে 41টি যুদ্ধ লড়েছিলেন এবং একটিতেও হারেননি। মারাঠা ইতিহাসের সূচনা হয় ছত্রপতি শিবাজী মহারাজের হাত ধরে, যিনি 17শো শতাব্দীতে তার তরোয়ার, সাহস এবং গেরিলা যুদ্ধের কৌশলে মুঘল সাম্রাজ্যকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। শিবাজী মহারাজ শুধু মারাঠা স্বরাজ্য প্রতিষ্ঠা করেননি, বরং হিন্দুত্ব স্বরাজ্যের স্বপ্ন দেখেছিলেন, যেখানে সকল ধর্মের মানুষ স্বাধীনতা ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারবে। তার কৌশল ছিল দ্রুততা, চতুরতা এবং পাহাড়ি দুর্গের সাহায্য নিয়ে শত্রুদের ধোঁকা দেওয়া। শিবাজী মহারাজের মৃত্যুর পর তার পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজ, যাকে সবাই আদর করে ছাওয়া বলতো, তিনি মারাঠা সাম্রাজ্যের লাগাম ধরেন। কিন্তু 1689 সালে ঔরঙ্গজেব নিষ্ঠুরভাবে সম্ভাজি মহারাজকে হত্যা করেন। সম্ভাজি মহারাজের মৃত্যুর পর ঔরঙ্গজেব তার পুত্র শাহজি মহারাজ এবং তার স্ত্রী যশোবাইকে বন্দী করেন। 1689 থেকে 1707 সাল পর্যন্ত, অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত তারা মুঘলদের হাতে বন্দী ছিলেন। এবং যেমনটি আমরা আপনাকে আগের ভিডিওতে বলেছি, এই সময়ে মারাঠা সাম্রাজ্যের নেতৃত্ব দেন সম্ভাজির ছোট ভাই রাজারাম। রাজারাম দাক্ষিণাত্য এবং দক্ষিণ ভারতে মুঘলদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়ে যান। কিন্তু 1707 সালে রাজারামের মৃত্যু হয়, যার পরে রাজারামের পুত্র শিবাজী দ্বিতীয়কে ছত্রপতি করা হয়। তবে যেহেতু তিনি খুব ছোট ছিলেন, তাই তার মাতা তারাবাই অভিভাবক হিসেবে শাসন পরিচালনা করেন। তিনি মুঘলদের দাক্ষিণাত্যে ভিড়তে দেননি। ঔরঙ্গজেবের মৃত্যু মুঘল সাম্রাজ্যকে দুর্বল করে দেয়, কিন্তু মারাঠা সাম্রাজ্যেও একটি নতুন সংকট দেখা দেয়। 1708 সালে শাহজি মহারাজকে মুঘলদের বন্দিত্ব থেকে মুক্তি দেওয়া হয় এবং তিনি ছত্রপতি সিংহাসনের উপর দাবি জানান। কিন্তু তারাবাই তা মেনে নেননি, যার ফলে মারাঠাদের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। এই সংকটে মারাঠা সাম্রাজ্য দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, একদিকে শাহজি মহারাজ এবং অন্যদিকে তারাবাই। এই গৃহযুদ্ধে শাহজি মহারাজ পেশোয়া বালাজি বিশ্বনাথের সমর্থন পান। পেশোয়া মানে মারাঠা সাম্রাজ্যের প্রধানমন্ত্রী, যিনি ছত্রপতির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা, সেনাপতি এবং প্রশাসক হতেন। বালাজি বিশ্বনাথ একজন দক্ষ কূটনীতিবিদ এবং কৌশলীবিদ ছিলেন। তিনি শাহজির জন্য অনেক যুদ্ধ লড়েন এবং তারাবাইয়ের সমর্থকদের পরাজিত করে মারাঠা সাম্রাজ্যকে একত্রিত করেন এবং মুঘলদের সঙ্গেও চতুরতার সঙ্গে সন্ধি করেন। 1719 সালে তিনি মুঘলদের কাছ থেকে স্বরাজ্যের কর আদায়ের অধিকারও লাভ করেন, যা মারাঠা সাম্রাজ্যকে অর্থনৈতিক ও সামরিক দিক থেকে শক্তিশালী করে। কিন্তু এই প্রক্রিয়ায় পেশোয়ার শক্তি বাড়তে থাকে। যদি এই বিস্তারিত তথ্য আপনার কাছে বোধগম্য না হয়, তাহলে আজকের সরকারের প্রেক্ষাপটে সহজ ভাষায় বুঝুন। যেমন ভারতের রাষ্ট্রপতির পদ সবচেয়ে বেশি সুপিরিয়ার হলেও আসল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকে, তেমনি মারাঠা সাম্রাজ্যের ছত্রপতি সম্মানিত ছিলেন, কিন্তু আসল ক্ষমতা পেশোয়ার হাতে চলে আসে। বালাজি বিশ্বনাথের মৃত্যুর পর তার পুত্র বাজিরাও বল্লাল ভট্ট মাত্র 20 বছর বয়সে 1720 সালে পেশোয়া হন, যাকে আজ পেশোয়া বাজিরাও প্রথম নামে পরিচিত। এটি সেই সময় ছিল যখন মুঘল সাম্রাজ্য পতনের দিকে এগোচ্ছিল। মুঘল বাদশাহ ফারুক সিয়ারের হত্যা করা হয়েছিল এবং তার জায়গায় মোহাম্মদ শাহ রঙ্গিলা সিংহাসনে বসেছিলেন। মোহাম্মদ শাহ তার ভোগবিলাসিতা ও নাচ গানের জন্য কুখ্যাত ছিলেন এবং তার শাসন দুর্বল ছিল। এই দুর্বলতার সুযোগ নিয়ে অনেক আঞ্চলিক শক্তি মাথাচাড়া দিচ্ছিল, যেমন রুহেলখণ্ডে রোহিল্লা, হায়দ্রাবাদের নিজাম, অযোধ্যার নবাব এবং অন্যান্য ছোট বড় রাজ্য। কিন্তু এই সবের মাঝে বাজিরাও মারাঠা সাম্রাজ্যকে এক নতুন দিশা দিলেন। তার তীক্ষ্ণ বুদ্ধি, সাহস এবং কৌশল মারাঠাদের ভারতের এক বিশাল অংশে ছড়িয়ে দেয়। বাজিরাও তার জীবনে 41টি যুদ্ধ লড়েছিলেন এবং একটিওতেও হারেননি। তিনি মুঘল, নিজাম, পর্তুগিজ, সিন্ধি এবং অন্যান্য শাসকদের পরাজিত করে মারাঠা সাম্রাজ্যকে কর্ণাটক থেকে দিল্লি এবং গুজরাট থেকে বুন্দেলখণ্ড পর্যন্ত প্রসারিত করেছিলেন। বাজিরাওকে মারাঠা ইতিহাসের সবচেয়ে মহান পেশোয়া হিসেবে গণ্য করা হয় এবং এর কারণ ছিল তার অসাধারণ সামরিক কৌশল। বাজিরাওয়ের অশ্বারোহী বাহিনীকে ইতিহাসে অতুলনীয় বলে মনে করা হয়। তার সেনাবাহিনীতে হালকা এবং দ্রুত ঘোড়া ছিল, যা যে কোনো এলাকায় দ্রুত আক্রমণ করতে পারত। তার কৌশল ছিল হিট অ্যান্ড রান, অর্থাৎ শত্রুর ওপর বিদ্যুতের মতো আক্রমণ করো এবং সঙ্গে সঙ্গে উধাও হয়ে যাও। বাজিরাওয়ের সেনাবাহিনী রাতে আক্রমণ করত এবং সকাল হওয়ার আগেই অদৃশ্য হয়ে যেত।
তার সেনাবাহিনী এত দ্রুত ছিল যে তারা মাত্র 2 দিনেই 90 কিমির কঠিন পথ অতিক্রম করে ফেলত। বাজিরাও তার সেনাকে সবসময় হালকা এবং চটপটে রেখেছিলেন, যাতে তারা দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে এবং শত্রুকে ফাঁকি দিতে পারে। ইতিহাসবিদরা তাকে অশ্বারোহী বাহিনীর সবচেয়ে মহান কমান্ডার মনে করেন। বলা হয় যে যদি স্বর্গ থেকে কোনো অশ্বারোহী নেতা নেমে আসেন, তবে তিনি বাজিরাবের মতোই হবেন। বাজিরাবের সবচেয়ে বড় জয় ছিল 1736 সালে দিল্লি আক্রমণ। আসলে 12 নভেম্বর 1736-এ বাজিরাও তার 5000 অশ্বারোহী সেনার সাথে দিল্লির দিকে যাত্রা করেন। তার সেনাবাহিনী বুন্দেলখণ্ড পার হয়ে যমুনা নদীর তীরে ঘাঁটি গাড়ে। এখান থেকে আগ্রা মাত্র 65 কিমি দূরে ছিল। মারাঠা জেনারেল মলহার রাও হোলকার যমুনা নদী পার হয়ে দোয়াবের অনেক শহর দখল করে নেন। দিল্লিতে যখন খবর পৌঁছালো যে মারাঠারা যে কোনো সময় আক্রমণ করতে পারে, তখন মোহাম্মদ শাহ রঙ্গিলার হুঁশ উড়ে যায়। তিনি বাজিরাবের মোকাবিলা করার জন্য তার সেনাবাহিনী পাঠান, যার মধ্যে অযোধ্যার গভর্নর সাদাত খান এবং মথুরার গভর্নর খান বাঙ্গাস অন্তর্ভুক্ত ছিলেন। হোলকারজি এবং সাদাত খানের মধ্যে তীব্র যুদ্ধ হয়, যেখানে হোলকারজিকে পরাজয়ের সম্মুখীন হতে হয়। হোলকার গোয়ালিয়রে ফিরে আসেন, যেখানে বাজিরাও ঘাঁটি গেড়েছিলেন। সাদাত খান এবং খান মাঙ্গাস উল্লাস করতে শুরু করেন এবং দিল্লিতে খবর পাঠান যে মারাঠাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদ শাহ তার চাটুকারদের কথা স্বস্তির নিঃশ্বাস ফেলেন, কিন্তু তারা জানতেন না যে বাজিরাওয়ের চাল এখনও বাকি আছে, এবং তখনই বাজিরাও তার পরাজয়কে কৌশলে পরিণত করলেন। তিনি জানতেন যে মথুরা থেকে দিল্লি যাওয়ার পথ মুঘলদের নজরে রয়েছে, তাই তিনি মেওয়াতের পাহাড়ি এবং জঙ্গলে রাস্তার সাহায্য নিলেন। এই রাস্তাটি ছিল অত্যন্ত কঠিন, কিন্তু বাজিরাওয়ের অশ্বারোহী বাহিনী, যা হালকা এবং দ্রুত ঘোড়া দিয়ে সজ্জিত ছিল, তারা সহজেই এটি পার হয়ে ফেলল। মাত্র 2 দিনে 90 কিমির এই কঠিন পথ অতিক্রম করে বাজিরাও দিল্লি থেকে মাত্র 12 কিমি দূরে তালকাটোরা, যা আজ আমরা তালকাটোরা স্টেডিয়াম নামে জানি, এর কাছে ঘাঁটি গাড়লেন। যখন মোহাম্মদ শাহ এই খবর পেলেন, তখন তার নেশা এবং ঘুম দুটোই উধাও হয়ে গেল। তিনি তার চাটুকারদের বকাঝকা করলেন এবং তখনই বাজিরাও মোহাম্মদ শাহকে আল্টিমেটাম পাঠালেন যে যদি দুপুর পর্যন্ত সন্ধি না হয়, তবে মারাঠারা দিল্লি দখল করে নেবে। মোহাম্মদ শাহ এত ভয় পেয়ে গেলেন যে তিনি যমুনা নদীতে নৌকো করে পালানোর পরিকল্পনা করলেন। এটি সেই মোগল সাম্রাজ্য ছিল যার সামনে একসময় আকবর ও রঙ্গজেবের সময় পুরো হিন্দুস্তান মাথা নত করত, কিন্তু বাজিরাবের সামনে তারা পালানোর কথা ভাবছিল। কিন্তু তখনই দিল্লির এক কমান্ডার আমির খান সাহস দেখালেন এবং 12,000 অশ্বারোহী এবং 20,000 পদাতিক সৈন্য নিয়ে বাজিরাবের মোকাবিলা করতে বেরোলেন। আমির খান একটি রক্ষণাত্মক কৌশল তৈরি করলেন, যেখানে মারাঠাদের ঘিরি আটকে রাখার পরিকল্পনা ছিল। কিন্তু তার কিছু উৎসাহী সৈন্য বিনা দ্বিধায় মারাঠাদের উপর আক্রমণ করল। বাজিরাও সুযোগের সদ্ব্যবহার করলেন। তিনি তার 500 অশ্বারোহীকে মুঘলদের প্ররোচিত করার জন্য পাঠালেন। মুঘল কমান্ডার আমির হাসান ভাবলেন যে মারাঠারা দুর্বল এবং তাদের সহজেই পরাজিত করা যেতে পারে, কিন্তু এই ধারণা ছিল বাজিরাবের চাল। তিনি মুঘলদের নিজের দিকে টেনে আনলেন এবং তারপর হঠাৎ আক্রমণ করলেন। বাজিরাও তার সেনাকে যুদ্ধ করতে করতে পিছিয়ে দিলেন, যার ফলে মুঘলরা তার নাগালের মধ্যে চলে আসে। যখন আমির হাসান অনেক দূরে চলে এলেন, তখন বাজিরাও তাদের উপর ঝাঁপিয়ে পড়লেন। আমির হাসান গ্রেপ্তার হলেন এবং দিল্লির পরাজয় নিশ্চিত হল। কিন্তু বাজিরাও দিল্লি লুণ্ঠনের পরিবর্তে মাত্র 3 দিনের জন্য নিয়ন্ত্রণ রাখলেন এবং তারপর আজমিরের দিকে অগ্রসর হলেন। এর কারণ ছিল তার উদ্দেশ্য দিল্লি লুণ্ঠন করা নয়, বরং মুঘলদের তাদের অবস্থান দেখানো। পাশাপাশি সাদাত খানের সেনাবাহিনী দিল্লির দিকে এগিয়ে আসছিল, যার কারণে বাজিরাও কৌশলগতভাবে পিছিয়ে যাওয়া শ্রেয় মনে করলেন। এই আক্রমণ মুঘল সাম্রাজ্যের দুর্বলতাকে সারা ভারতে উন্মোচিত করে দিল। দিল্লির পরাজয়ে ক্ষুব্ধ মোহাম্মদ শাহ বাজিরাওকে পরাজিত করার জন্য নিজামুল মুল্লককে দিল্লি ডাকলেন। 1737 সালের ডিসেম্বরে ভোপালে বাজিরাও এবং নিজামের মুখোমুখি সংঘর্ষ হয়। নিজাম ভোপাল দখল করে মারাঠাদের জন্য অপেক্ষা করতে লাগলেন, কিন্তু বাজিরাও চতুরতা দেখালেন। তিনি ভোপালকে 4 দিক থেকে ঘিরে ফেললেন, যার ফলে নিজামের সেনাবাহিনীতে রসদ ও খাদ্যের অভাব দেখা দিল। নিজামের সাথে সওয়াই জয় সিংয়ের সেনাও ছিল, কিন্তু মারাঠাদের দ্রুততা এবং কৌশলের কাছে তারাও টিকতে পারল না। এরপর সাদাত খানের পুত্র সফদার জাং নিজামের সাহায্যে ভোপালের দিকে এগিয়ে এলেন, কিন্তু বাজিরাও তাকে পথেই থামিয়ে দিলেন। নিজামের সেনাবাহিনী দুর্বল হতে শুরু করলো এবং শেষমেশ তাদের সন্ধি করতে বাধ্য হতে হলো। 7 জানুয়ারি 1739-এ দোড়াহার সন্ধি হয়, যার অধীনে মালওয়া এবং নর্মদা চম্বলের মধ্যবর্তী বিশাল এলাকা মারাঠাদের দখলে আসে।
এই সন্ধি মারাঠা সাম্রাজ্যকে আরও শক্তিশালী করে এবং বাজিরাওয়ের ক্ষমতাকে সমগ্র ভারতে প্রতিষ্ঠা করে। বন্ধুরা, বাজিরাও শুধু মুঘল ও নিজামদেরই হারাননি, বরং আরও অনেক শক্তিকে উপযুক্ত জবাব দিয়েছিলেন। তিনি পর্তুগিজদের বিরুদ্ধে 1739 সালে পাশাইয়ের যুদ্ধ লড়েন এবং পর্তুগিজদের পশ্চিম উপকূল থেকে তাড়িয়ে দেন। এই যুদ্ধ মারাঠা নৌবাহিনীর শক্তিকেও তুলে ধরে। বাজিরাও সিন্ধিদেরও পরাজিত করেন, যারা আরব সাগরের উপকূলে নিজেদের শক্তি বজায় রেখেছিল। বাজিরাওয়ের আরেকটি বিশেষত্ব ছিল তার কূটনীতি। তিনি যুদ্ধের পাশাপাশি সন্ধি এবং জোটের মাধ্যমে মারাঠা সাম্রাজ্যকে শক্তিশালী করেছিলেন। তিনি বুন্দেলখণ্ডের রাজা ছত্রসালের সাহায্য করেছিলেন, যাকে মুঘলরা পরাজিত করেছিল। এর বদলে ছত্রসাল তার কন্যা মোস্তানির সাথে বাজিরাওয়ের বিবাহ দেন। কিন্তু বাজিরাও মোস্তানি ছবিতে বাজিরাওয়ের প্রেম কাহিনীকে বেশি দেখানো হয়েছে, যদিও তার আসল গল্প ছিল যুদ্ধ এবং কৌশলের। এরই সঙ্গে 1740 সালে মাত্র 40 বছর বয়সে বাজিরাওয়ের মৃত্যু হয়। বলা হয় তিনি এক সামরিক অভিযানের সময় অসুস্থ হয়ে পড়েন এবং খরগনে তার মৃত্যু হয়। তার মৃত্যু মারাঠা সাম্রাজ্যের জন্য একটি গভীর ধাক্কা ছিল, কিন্তু তার উত্তরাধিকার মারাঠাদের আরও শক্তিশালী করেছিল। তার পুত্র বালাজি বাজিরাও, যিনি নানা সাহেব নামে পরিচিত, তিনি পেশোয়া সিংহাসন গ্রহণ করেন এবং মারাঠা সাম্রাজ্যকে আরও বেশি বিস্তৃত করেন। বন্ধুরা, বাজিরাও পেশোয়া শিখিয়েছিলেন যে সাহস, কৌশল এবং ঐক্যের মাধ্যমে যে কোনো শক্তিশালী শত্রুকে পরাজিত করা সম্ভব। তিনি মারাঠা সাম্রাজ্যকে সেই উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যেখান থেকে তিনি দিল্লির সিংহাসনকে চ্যালেঞ্জ জানান এবং মুঘল সাম্রাজ্যের ভিত্তি কাঁপিয়ে দেন। তার গল্প শুধু যুদ্ধের নয়, এটি ঐক্য, নেতৃত্ব এবং আত্মমর্যাদার। আপনার কি মনে হয়, বাজিরাওয়ের চতুরতা এবং সাহস কি মারাঠা সাম্রাজ্যের শক্তি ছিল, নাকি ছত্রপতি শিবাজী মহারাজ এবং সম্ভাজি মহারাজের উত্তরাধিকার তাকে এই শক্তি দিয়েছিল? কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানাবেন। যদি আপনার আমাদের এই বিশেষ তথ্য বা ভিডিও ভালো লাগে, তবে এটিকে লাইক করুন, আমাদের তাকরিম ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি করে শেয়ারও করুন।